আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে দাদা আপনি বামপন্থীদের ওপর এত খাপ্পা কেন? আমি কিন্তু বামপন্থীদের ওপর অতটা ক্রোধিত নই যতটা আমি বাঙালি বামপন্থীদের কীর্তিকলাপ এবং বাঙালি বামপন্থীদের ওপর ক্রুদ্ধ, এবং আমি খুব পরিষ্কারভাবেই মনে করি যে গোটা পৃথিবী, ফাইন্যান্স সিস্টেম, এগুলো নিয়ে তাদের সঠিক ধারণা ছিল না বলেই তারা পশ্চিমবঙ্গকে বুঝে বা না বুঝে ডুবিয়েছেন। এবং এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, মানে পশ্চিমবঙ্গের 34 ইয়ার্স বামফ্রন্টের রাজত্বে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে বাঙালি সমাজের। একটা তো হচ্ছে যে শিল্প টিল্প যা উঠে গেছে চলে গেছে সেটা অন্য ব্যাপার, সেটা তো আছেই, কিন্তু তারপরেও লোকজন ফাইট ব্যাক করতে পারে। যেমন ধরুন ইস্টার্ন ইউরোপে, ইস্টার্ন ইউরোপে একসময় কমিউনিস্ট সমাজ ছিল, কিন্তু এখন চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড বা যে কোনো ইস্টার্ন ইউরোপিয়ান ব্লক, হাঙ্গেরি বলুন, এরা কিন্তু এখন আইটি এবং আধুনিক শিল্পে ওয়েস্ট ইউরোপের থেকে ভালো করছে। আমি এই জিনিসটা সবসময় ভাবতাম যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর, কমিউনিজমের পতনের পর ইস্টার্ন ইউরোপিয়ান ব্লকগুলো কিন্তু অত্যন্ত ভালো, আবার ক্যাপিটালিজমের পথে ফিরে এসে অত্যন্ত ভালো পারফর্ম করছে। মানে পোল্যান্ডের পারফরমেন্স তো এখন রীতিমতো ফ্রান্স জার্মানিকে হারিয়ে দেওয়ার মতো। তো তাহলে পশ্চিমবঙ্গে কমিউনিজমের পতনের পর যদি আমি ধরে নিই যে 34 বছরের সিপিএম এর পতনের পর, এই প্রশ্নটা আমি আমার নিজেকে অনেক কভার করেছি। আহ আমরা চেকোস্লোভাকিয়া বা পোল্যান্ডের মতো ওই দেশগুলো যেমন ব্যাক করলো আবার ক্যাপিটালিজমের পথে এবং সফল হলো, পশ্চিমবঙ্গ কেন পারলো না? তো এর একটা বড় কারণই হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে বামপন্থা বলতে যে জিনিসটা চলে আর কি, বামপন্থা বলতে, বাঙালি বামপন্থা বলতে যে জিনিসটা চালানো হয়েছে খুব স্পেসিফিক, এটা কোনো বামপন্থাই নয়, ইনফ্যাক্ট কোনো পন্থাই নয়। এটা হচ্ছে এক ধরনের চিরকাল মানুষের পরাজিত থাকার একটা আইডিওলজি। মানে দর্শন শাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, এটা হচ্ছে এই যে তুমি যদি জীবনে বারবার হেরে যেতে চাও তাহলে এই ফিলোসফি তুমি ফলো করো। এই হচ্ছে, মানে যদি আমি খুব সারমর্ম করি, তো সেটা অন্য ব্যাপার, আমি সেটা পরে প্রসঙ্গে আসবো, আমি বোঝাবো ব্যাপারটা আমি কেন বলছি। তো সমস্যা ওটাই যে 34 বছরের বাঙালি বামপন্থার শাসনে বাঙালির মানসিকতাটাই এত জঘন্য করে দিয়েছে, এত জঘন্য, এত এত দিক থেকে নেগেটিভ করে দিয়েছে যে কোনো বাঙালির পক্ষে, কারণ মানে মমতা ব্যানার্জি এসে কি করেছেন কি করেননি, কি ভুল করেছেন, এগুলো অন্য ব্যাপার, কিন্তু আমি নিজে তো কলকাতায় বিজনেস চালিয়ে দেখেছি, এই দেখেছি মানে লোকের মানসিকতাটাই ভীষণ রকমের নেগেটিভ। মানে আপনি যদি ব্যাঙ্গালোরে যান, পুনে যান, যান, তারা যে পজিটিভ মানসিকতা নিয়ে কাজ করে, ব্যবসা করে, বাঙালিদের পক্ষে বেশ কিছু করা খুবই মুশকিলের ব্যাপার। ইনফ্যাক্ট এখানে আইবিএম এর বড় অফিস আছে, টিসিএস এর বড় অফিস আছে, যারা ওখানে কাজ করে তারাও জানে যে পশ্চিম, মানে বাংলায় কেউ বড় প্রজেক্ট দিতে পর্যন্ত ভয় পায়। এগুলো নিয়ে লুকিয়ে তো লাভ নেই, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। তো এই মানসিকতাটা একটা বিরাট সমস্যা। মানে মানসিকতা যদি নষ্ট হয়ে যায়, আপনার আহ, শিল্প পালালে শিল্প আবার আসতে পারে, কিন্তু একবার মানসিকতাটা যদি বিষিয়ে যায় এবং যদি মানে খুব নেগেটিভ দিকে চলে যায়, দেন ইউ ক্যান নেভার পুল ইট টু বি পজিটিভ। তো আমার আজকের এই ভিডিওটা আমি করছি বোঝানোর জন্য যে বামপন্থা বলতে এক্স্যাক্টলি কি বোঝায় এবং বাঙালি বামপন্থা কেন সর্বনাশা। বামপন্থী ইটসেলফ ইজ নট এ সর্বনাশা থিং, আইল কাম ব্যাক, আইল টেল ইউ হোয়াই। অনেকে যেটা ভুল ধারণা আছে যে বামপন্থী মানেই সর্বনাশা জিনিস, তা কিন্তু নয়, কিন্তু বাঙালি বামপন্থা ডেফিনেটলি একটা সর্বনাশা জিনিস, and that's why I'm very angry on it. তো প্রথমে কথা হচ্ছে যে তাহলে বামপন্থার সংজ্ঞাটা কি। খুব ব্রডার ডেফিনেশন হচ্ছে যে বামপন্থা হচ্ছে সেই রাজনৈতিক চিন্তাধারা যা প্রান্তিক মানুষ, অর্থাৎ ছোট ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র কৃষক, শ্রমিক, তাদের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলবে। কারণ একটা গণতন্ত্রের মোটামুটি এরা মার্জিনালাইজড। তো শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, কম পয়সা রোজগারের মানুষ, তাদের রাজনৈতিক অধিকার নিয়ে যে রাজনৈতিক দলগুলো পৃথিবীর বিভিন্ন বিশ্বে তৈরি হয়, আমরা তাদের বামপন্থী দল বলি। এবার এখানে একটা খুব ফান্ডামেন্টাল প্রশ্ন প্রথমেই আমি ঐতিহাসিক দৃষ্টিতে করব, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেন বাঙালি বামপন্থাটা পুরো গাধার গাড়ে গেছে। মানে আমরা যদি ক্যাপিটালিজম নিয়ে ভাবি, তো ক্যাপিটালিজম মানে কি? একটা মার্কেট ইকোনমিতে, একটা মার্কেট ইকোনমি কখন চলে? যখন লোকের পকেটে পয়সা থাকে।
এবার ভেবে দেখুন, যদি প্রান্তিক কৃষক, প্রান্তিক চাষি, প্রান্তিক শ্রমিক, এদের পকেটে যত বেশি টাকা থাকবে, এরা একটা সাধারণ মানুষ যত বেশি রোজগার করবে, তত তো ক্যাপিটালিজমে ভালো, কারণ তত ক্রেতার সংখ্যা বেশি হবে, তারা আরো বেশি কিনবে। কারণ মানুষ তো টাকা জমানো হচ্ছে, মানুষ জীবনটাকে উপভোগ করতে চায়, তাদের অনেক শখ আছে, শখ মেটাতে চায়। তো টাকার যত সার্কুলেশন হবে, যত রোজগার হবে, তত ক্যাপিটালিজমের জন্য ভালো। তো প্রশ্ন হচ্ছে যে, প্রথমে এই প্রশ্নটা ফান্ডামেন্টালি সবার করা উচিত যে ক্যাপিটালিস্ট সিস্টেমের সাথে তাহলে বামপন্থীদের বিরোধ কেন? অ্যাকচুয়ালি তো একই হওয়া উচিত, কারণ বামপন্থীরাও যা চাইছে সেটা হলো তো ক্যাপিটালিজমের ভালোই হয়। ইনফ্যাক্ট এই এক্স্যাক্টলি এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন বাঙালি বামপন্থাটা ঠিক নয়। তো আমি একটা খুব সহজ ইতিহাস দিয়ে শুরু করি, যে ইতিহাসটা আপনারা জানেন না। আপনারা প্রতি বছর মে দিবস পালন করেন। তো মে দিবস কি হয়েছিল? হে মার্কেটে 4 জন শ্রমিককে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, কারণ তারা 8 ঘন্টার কাজের দাবিতে আন্দোলন করছিল, এবং সেই আন্দোলন একসময় সশস্ত্র আন্দোলনের রূপ নেয়, তাতে কিছু পুলিশ মারা যায় শ্রমিকদের আক্রমণে। তো এই শ্রমিক নেতাদের ধরে ঝুলিয়ে দেয় ফাঁসিতে। এটাই খুব বড় করে বামপন্থীরা কি মানে প্রচার করে। আমেরিকায় কিন্তু করে না, কারণ আমেরিকা জানে যে এই ঘটনাটা ভুল ছিল। আমেরিকায় কিন্তু মে দিবস, এই হে মার্কেট হয়েছিল আমেরিকায়, কিন্তু আমেরিকায় এর কোনো সেলিব্রেশন নেই, কিন্তু বাঙালি সেলিব্রেট করছে, অন্য জায়গায় বামপন্থীরা সেলিব্রেট করছে। কেন বলুন তো? কেন? এইটা এইটা যদি আমরা একটু বার করতে পারি, তাহলে বুঝতে পারবেন যে বাঙালি বামপন্থা কেন ভ্রান্ত। এই নয় যে আমেরিকায় বামপন্থা নেই, আমেরিকা খুব ভালো মতোই আছে, কিন্তু আমেরিকান বামপন্থা হে মার্কেটের ঘটনাকে পাত্তাও দেয় না, পৌঁছানো। ঘটনাটা হচ্ছে এই যে, ওই সময় 1880s থেকে 1910 পর্যন্ত, এটাকে বলা হয় গিল্ডেড এজ আমেরিকান হিস্ট্রিতে। এখানটাতে কি হয়েছিল, বিভিন্ন সংস্থাগুলোর মনোপলি শুরু হয়, এবং যার জন্য শ্রমিকদের উপর অত্যাচার বাড়তে থাকে, মাইনে কমতে থাকে, কাজের পরিমাণ ইয়ে করতে থাকে, এবং শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। এই 1880s থেকে 1910 1920 পর্যন্ত অ্যাকচুয়ালি আমেরিকায় অত্যন্ত হাই রেটে শ্রমিক বনাম মালিক সংঘর্ষ হতে থাকে, এবং সেই ইতিহাস এত বিশাল, এত বিশাল, আমি পুরোটা দীর্ঘদিন ধরে পড়েছি। প্রায় 30,000-এর বেশি সংঘর্ষ হয়েছে। তার মধ্যে হে মার্কেট তো কিছুই না, যে 4 জন মাত্র শ্রমিককে ফাঁসানো হচ্ছে, মানে ফাঁসিতে গেছে। তার থেকে বড় বড় মানে একদম যুদ্ধক্ষেত্র হয়ে গেছে আর কি অনেক জায়গায়। এই রকম লেভেলের শ্রমিক মালিক সংঘর্ষ হয়েছে 30 বছর। কিন্তু তার নিটফল কি? নিটফল জিরো। নিটফল জিরো এই জন্য যে, যদি স্ট্যাটিস্টিক্স করে দেখা যায় যে ওই 30 বছরের লাগাতার শ্রমিক সংঘর্ষের পরেও শ্রমিকদের মাইনে তো সামান্য বেড়েছিল, সেটা তো ইনফ্লেশন অ্যাডজাস্টেড করলে অ্যাকচুয়ালি কমই হয়ে যেত। কাজের পরিমাণও সামান্য, মানে যে 8 ঘন্টা কাজের দাবিতে তারা করেছিল সেটা তো হয়নি বোধহয়, সেটা সপ্তাহে 40 ঘন্টা, সপ্তাহে বোধহয় সম্ভবত 48 ঘন্টা না, এরকম একটা কাজের দাবি ছিল, সেটা হয়নি সপ্তাহে, বরং কয়েক ঘন্টা কাজ মানে বেড়ে গেছে। তো প্রশ্ন হলো যে, তাহলে এই 8 ঘন্টা কাজের ব্যাপারটা, বা এটা ভাবা যে শ্রমিকদের পকেটে পকেট টাকা দরকার, এটা এলো কোত্থেকে? আমেরিকাতেই বা এলো কোত্থেকে? এটা এসছে যখন হেনরি ফোর্ড, অর্থাৎ ফোর্ড যেটা প্রথম যে মোটর গাড়ির যিনি মালিক, তিনি বললেন, তিনি প্রথম আবিষ্কার করলেন যে, আমি গাড়ি তৈরি করে কি করবো, আমার গাড়ি কেনার তো লোক নেই। কারণ উনি প্রথম একটা টিম T18 না T14 মডেল বার করে, যেটা মানে জনসাধারণের গাড়ি আর কি। আর সেই সময়, একই সময় আমেরিকায় মুভি ইন্ডাস্ট্রি আসছে। তো মুভি ইন্ডাস্ট্রিতে খুব একটা ভিড় হচ্ছে না, কারণ লোকজন মুভি দেখবে কখন, তাদের সবসময় কাজ করতে হচ্ছে। তো তখন আমেরিকান ক্যাপিটালিস্টরা বুঝতে পারে যে, আলটিমেটলি আমাকে যদি মার্কেটটা বাড়াতে হয়, তাহলে লোকজনের লেজার টাইম দরকার, লোকজনের একটা অবসর সময় দরকার। কারণ লোকজন অবসর সময় ছাড়া বাজার করবে কি করে? আর বাজার না করলে ক্যাপিটালিজম চলবে কি করে? মুভি না দেখলে মুভি ইন্ডাস্ট্রি চলবে কি করে? যদি লোকে সবসময় কাজ করতে হয়, তাহলে তো হবে না, রাইট? আর তাছাড়া শ্রমিকদের পকেটে যদি পয়সা না থাকে, কে ওর ওই T20 না সরি T40 মডেলটা কিনতে যাবে? তো সেই সময় আমি বলবো যে, এই 1910 থেকে যে জিনিসটা 30 বছরের সংগ্রাম, শ্রমিক সংগ্রাম করতে পারেনি, ফোর্ড এর চিন্তাধারা আসার পর থেকে মোটামুটি আমেরিকার ক্যাপিটালিজম এটা মেনে নিয়েছিল সেই সময়। যদিও এখন ব্যাপারটা আবার পিছিয়ে চলে গেছে, যে
যেটা এফডিআর এর আমলে ঠিক হলো যে না, এইভাবে ক্যাপিটালিজম অ্যাকচুয়ালি চলবে না, দ্যাট ইজ নট সাস্টেনেবল ক্যাপিটালিজম। কারণ আলটিমেটলি তো বটম লাইন হচ্ছে মানুষকে কিনতে হবে। মানুষ যদি না কেনাকাটা করে, মানুষ যদি সিনেমা না থাকে, তার নাতে যদি অবসর সময় না থাকে, তাহলে সে তাহলে ক্যাপিটালিজম তো চলবে না। তো যাই হোক, তো সেখান থেকে একটা মোটামুটি রেগুলেশন চলে আসে। তো আমরা সেই সূত্র থেকে আমেরিকায় যেটা তৈরি হলো, দ্যাট ইজ হোয়াট ইউ ক্যান কল ইট এ রেগুলেটেড ক্যাপিটালিজম। অর্থাৎ তখন এফডিআর আসার পর থেকে, রুজভেল্ট আসার পর থেকে উনি অনেকগুলো মার্কেট রেগুলেশন চালু করলেন। একটা হলেন যে বড় বড় কোম্পানিগুলোকে ভেঙে দিলেন, এই 8 ঘন্টার কাজের ইয়েটার আইনগুলো পাস হলো। এগুলো কিন্তু উইথ ক্যাপিটালিস্ট পারমিশন ইজ তখন হচ্ছে আর কি পুরোপুরি ব্যাপারগুলো, যে মনোপলি ভাঙতে হবে যাতে শ্রমিকদের মায়না বাড়ে। তারপর মানে 8 ঘন্টা কাজ করা হলো যাতে তারা শ্রমিকরা গাড়ি চড়ে ঘুরতে পারে, যাতে শ্রমিকরা সিনেমা দেখতে পারে, সো দ্যাট দ্য মার্কেট বুকস, রাইট? তো দেখা যাচ্ছে এটাই যে অ্যাকচুয়ালি আমরা যেটাকে প্রান্তিক মানুষের দাবি বলে বলছি, সেটার সাথে কিন্তু সাস্টেনেবল ক্যাপিটালিজম যেটাকে বলে, সাস্টেনেবল ক্যাপিটালিজমের কোনো সংঘর্ষ থাকা কিন্তু উচিত নয়। এবং এটা আমরা পরবর্তীকালে জাপানে দেখবো, যে জাপানে ডেফিনেটলি এই ব্যাপারটাকে ফলো করা হয়, যাতে মিনিমাম ওয়েজ ওখানে অনেক বেশি। আপনি নরওয়ে, সুইডেন, স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো, অর্থাৎ পৃথিবীতে যে কটা ক্যাপিটালিস্ট দেশে জীবনযাত্রার মান খুব উন্নত, সেখানে কিন্তু এই ব্যাপারটা সবাই জানে যে একটা ন্যূনতম স্যালারি সবাইকে বেশি দিতে হবে। বিশেষ করে নরওয়েতে প্রচুর বেশি যে ন্যূনতম স্যালারি। এই জন্য আমি নিজেও একজন বিরাট বড় সাপোর্টার যে ন্যূনতম স্যালারি যে ব্যাপারটা, সেটা সবসময় বাড়ানো উচিত। কারণ দেখা গেছে পৃথিবীতে ঐতিহাসিকভাবে যে মানুষের যেটা লোয়াস্ট স্ট্যাটাস অফ স্যালারি, যে এর নিচে কাজ করা উচিত নয়, যেটা নিয়ে ভারতবর্ষেও আপনারা কিছু আন্দোলন দেখেছেন, কিন্তু সেই আন্দোলনগুলোকে পাত্তা দেওয়া হয়নি, হুইচ ইজ ভেরি রং বাই দ্য ওয়ে। আমি এগুলোকে কোনো বামপন্থী আন্দোলন বলে মনেই করি না, কারণ আমি মনে করি ক্যাপিটালিজমের স্বার্থে এগুলো হওয়া দরকার ছিল। তো ন্যূনতম স্যালারি কিন্তু একটা খুব ভালো জিনিস, এবং সেটা যত বেশি হয় সেটাতে কিন্তু দেখা গেছে তাতে সমাজের অনেক বেটার হয়। হ্যাঁ, তো এই ব্যাপারটা জাপান থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো করেছে, কিন্তু আমেরিকাতে এটা নিয়ে পলিটিক্স হয়। এবার তাহলে দাঁড়াচ্ছে যে বামপন্থীরা কেন এক্সিস্ট করছে আমেরিকাতে? আমেরিকাতে তাহলে বামপন্থীরা এক্সিস্ট করছে একটাই কারণ, যেখানে ক্যাপিটালিস্টরা দুটো দুটো, এখানে ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি দুটোই ক্যাপিটালিস্ট, কিন্তু দুটো আলাদাভাবে ভেঙে গেছে। রিপাবলিকান পার্টির পজিশন হচ্ছে যে তারা ফ্রি ক্যাপিটালিজমে বিশ্বাস, যে ক্যাপিটালিজম উইদাউট রেগুলেশন। এবং ক্যাপিটালিজম উইদাউট রেগুলেশন হলে সেটা একটা ভালচার ক্যাপিটালিজম বা গ্রিডি ক্যাপিটালিজম হয়ে যায়। তখন ক্যাপিটালিজমকে ধ্বংস করতে শুরু করে। কিভাবে? ক্যাপিটালিজম যখন এই প্রান্তিক মানুষের দাবিগুলো নিয়ে দেখবে না, তখন তাদের নিজেদেরই মার্কেটটা সংকুচিত হয়ে যাবে। না, আজকে ভারতে তো এই জিনিসটা হচ্ছে। ভারতে আপনি যদি লাস্ট 1 বছরের রিপোর্ট দেখেন, এফএমসিজি অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস, মানে খুব সিম্পল টুথপেস্ট, বিস্কিট, যেগুলো মানে প্রতিদিন লাগে, সেগুলোর মার্কেট ছোট হচ্ছে। মানে অদ্ভুত ব্যাপার, ভারতে প্রথম ফার্স্ট টাইম আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স এটা দেখা যাচ্ছে। তার কারণ কি? ভারতে এই ভালচার ক্যাপিটালিজম চলছে, অর্থাৎ সাস্টেনেবল ক্যাপিটালিজম, যেটা লং টার্ম ক্যাপিটালিস্ট বা মার্কেটে গ্রোথ দেবে, সেদিকে কিন্তু তাকাচ্ছে না। এর ফলে মারাত্মক, কারণ শেয়ার মার্কেট যতই আপনি জুয়া খেলে বাড়ানোর ভারতের চেষ্টা করুন না কেন, বাড়বে না। সাধারণ মানুষের হাতে যদি টাকা না যায়, যেখানে ভারতে মোটে 3% লোক হচ্ছে, মানে যদি আমি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে মিডল ক্লাস, বাকি 97% ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে গরিবের ঘরে পড়ে আছে। এর যদিও মানে আমি ইউএনের দারিদ্রের ডেফিনেশনে যাচ্ছি না, সেটা দেখলে হয়তো ভারতে দেখা যাবে যে অনেক দরিদ্র মানে বড় গরিব কমেছে। কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে ক্রয় ক্ষমতা যেটাকে বলে, সেটা কিন্তু দেখা যাচ্ছে ভারতের মানুষের হাতেও কমে আসছে, আমেরিকার মানুষের হাতেও অনেকটা কমে আসছে। কারণ কি? এই ব্যাপারটা ফ্রি ক্যাপিটালিজম, অর্থাৎ ক্যাপিটালিজম উইদাউট রেগুলেশন চালু করলে কিন্তু দেখা যাচ্ছে সেটা ক্যাপিটালিজমকে ধ্বংস করে। অর্থাৎ আমরা যদি সাস্টেনেবল ক্যাপিটালিজমের কথা বলি, তাহলে সাস্টেনেবল ক্যাপিটালিজমের সাথে কিন্তু বামপন্থী যে দাবিগুলো, প্রান্তিক মানুষের যে দাবিগুলো, তার বিরোধ থাকার কথা না। প্রান্তিক মানুষদের হাতে যদি টাকা বেশি আসে, তাদের যদি কাজ থাকে, যে দাবিগুলো বামপন্থীদের করা উচিত, তাহলে কিন্তু বেটার। তো আজকে আমেরিকান যারা লেফট, ধরুন রবার্ট রেকের মতো, বা যদি আমি বার্নি স্যান্ডার্সের কথা ধরি বা এলিজাবেথ ওয়ারেনকে ধরি, যারা আমেরিকার গোল্ড স্ট্যান্ডার্ড লেফট, তারা কিন্তু নিজেদেরকে লেনিনিস্ট মার্কসিস্ট বলেন না। ইনফ্যাক্ট নম চমস্কি, যিনি একজন বড় আমেরিকান বাম, তিনি কিন্তু বলেছিলেন যে এই লেনিনিস্ট মার্কসিস্ট থিওরি, এই জিনিসগুলো কিন্তু রাইট উইং চিন্তাধারা, ঠিক নয়। তো আমেরিকান বামেদের ব্যাপারটা হচ্ছে দে বিলিভ ইন সাস্টেনেবল ক্যাপিটালিজম, যেখানে সাধারণ মানুষের হাতে টাকা আসবে, লোয়ার ওয়েজ বেশি হবে, তাতে মার্কেট বেশি। এবং রবার্ট রিক, যিনি আগে অ্যাকচুয়ালি ক্লিন্টনের আমলের লেবার সেক্রেটারি ছিলেন এবং খুব নোন বামপন্থী আমেরিকার,
তিনি কিন্তু সম্পূর্ণভাবে সাস্টেনেবল ক্যাপিটালিজমের পক্ষে, এবং তার মতবাদটাই হলো যে বিলিয়নার ক্লাস অ্যাকচুয়ালি ক্যাপিটালিজমকে ধ্বংস করে, কারণ এরা মনোপলিস্ট করে, লোয়ার ওয়েজ দিতে চায় না। তো দের ইজ এ কনসেপ্ট অফ, সো বেসিক্যালি এক্ষেত্রে কিন্তু বামপন্থা এবং সাস্টেনেবল ক্যাপিটালিজম কিন্তু আলাদা কিছু না, কিন্তু তার এগেনস্টে দাঁড়াচ্ছে আনরেগুলেটেড ক্যাপিটালিজম, যেটা হিস্টোরিক্যালি ক্যাপিটালিজমকেই ধ্বংস করে, যেটা আমরা ইন্ডিয়াতে এখন আমরা প্রেজেন্টলি দেখতে পাচ্ছি যে এফএমসিজি অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার মতো ক্ষমতা লোকের হাতে থাকছে। কারণ কি, ভারতীয় ক্যাপিটালিজম বা গণতন্ত্র যাই বলুন না কেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কি করে বাড়বে সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তা করেনি। এইবার প্রশ্ন হলো যে তাহলে আমি কেন বাঙালি বামপন্থীদের ঘোরতর বিরোধী, এবং আমি মনে করি যে এরা কোনো পারপাসে সার্ভ করছে না। এবার দেখুন, আমেরিকা তো বামপন্থীদের 15 থেকে 20% ভোট আছে, পশ্চিমবঙ্গে 5%-এর কম, গোটা ভারতে 2%-এর কম, এবং আমি মনে করি সেটা 0% হওয়া উচিত, কারণ এরা কোনো বামপন্থী নয়। কারণ এরা এখনো সেই বামপন্থা বলতে মার্কসিস্ট লেনিনিজমের ভুল ভাল পার্টিগত তত্ত্ব, যেখানে মানে মার্কসিস্ট লেনিনিজমে যদি কেউ আমাকে কুইক সংজ্ঞা দিতে বলে, আমার কাছে ওটা সংজ্ঞা হচ্ছে যে পার্টি করে গুন্ডামো করে লোকজনকে দাবিয়ে রাখো, মানে পার্টিগত গুন্ডামো করে লোকজনকে দাবিয়ে রাখো, করে ক্ষমতা দখল করে। ইটস অ্যাকচুয়ালি মানে টোটাল ননসেন্স আমার কাছে। কারণ আমেরিকান লেফটের ব্যাপারটা একটা থিওরি আছে, আমি বুঝি, অ্যান্ড ইট ইজ ভেরি মাচ অ্যাপিলিং। এবং যদি আমি দেখি যে সাস্টেনেবল ক্যাপিটালিজম জাপানে কিভাবে চলছে, স্ক্যান্ডিনেভিয়াতে কিভাবে চলছে, ইটস রিয়েলি ভেরি গুড। কারণ অ্যাকচুয়ালি সাধারণ মানুষের হাতে যদি টাকা না আসে তো চলবে না, সো সিস্টেম হ্যাজ টু টেক কেয়ার অফ অল অফ দিস থিংস, রাইট? তো এখানে প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে যে যদি ইন্ডিয়ার মতো দেশে বা আমেরিকার মতো দেশে, যেখানে যারা ফ্রি ক্যাপিটালিজমে বিশ্বাস করছেন, যারা ভাবছেন যে ক্যাপিটালিজম উইদাউট রেগুলেশন সম্ভব, তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলনেরটা কি করে হবে? তো আমার বক্তব্য হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো মডেল আছে, আমেরিকান মডেল আছে, ল্যাটিন আমেরিকান মডেল আছে, এবং সমস্ত মডেল আমি যেগুলো স্টাডি করে দেখেছি, মোটামুটি লেফটিস্টে দুটো ভাবে চাই। ক্ষমতা দখল করার পর বলে যে তারা প্রচুর পরিমাণ ভাতার পরিমাণ বাড়িয়ে দেবে, সেকেন্ড জিনিসটা হচ্ছে যে তারা ন্যূনতম ওয়েজটা বাড়াবে, কিন্তু কেউ কেউ ভুলেও বলে না যে সরকারকে ব্যবসা করতে হবে। যেটা অ্যাকচুয়ালি এখন নিউ ইয়র্কে যে মেয়র হতে চলেছে মান্দানি বলছে, তো মানে বেসিক্যালি আমেরিকার একটা মানে টোটাল এক্সট্রিম লেনিনিস্ট মার্কসিস্ট লেফট আছে, যার সদস্য হচ্ছে এই মানে জোরান মান্দানি। এরা অবশ্য দে হ্যাভ ইভেন ক্রস দ্যাট রেড লাইন, বাট ওভারঅল আমেরিকার যেটা মেজরিটি লেফট, তারা কিন্তু মার্কেটে বিশ্বাস করে। তাদের বক্তব্য হলো যে মার্কেটে রেগুলেশন থাকুক, যে আমার ন্যূনতম ওয়েজটা বাড়ুক, বিলিয়নারদেরকে মনোপলিটাকে ভেঙে ডুওপলি বা অলিগোপলি করা হোক, যাতে আরো বেশি কোম্পানি এবং কম্পিটিশন থাকে। তো তারা মার্কেটের বেসিক প্রিন্সিপাল মার্কেট কম্পিটিশনে বিশ্বাসী, কিন্তু সাথে সাথে তারা চায় যে রেগুলেশন, কিন্তু তারা প্রাইস রেগুলেশন করতে চায় না। কারণ প্রাইস রেগুলেশন আপনি যে এই মুহূর্তে করতে যাবেন, প্রাইস রেগুলেশন করা মানে কিন্তু আপনি ক্যাপিটালিজমের একদম মার্কেটের বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালের উপর হাত দিচ্ছেন। এবার মার্কেটকে ব্রাউজ করতে গেলে তার এগেনস্ট আইন থাকতে পারে, কিন্তু মার্কেট ম্যানিপুলেশনের এগেনস্টে প্রতিটা দেশে আইন আছে, আমেরিকাতেও আইন আছে, কিন্তু আপনি জোর করে একটা সরকার একটা জিনিসের দাম বেঁধে দিতে পারে না, কারণ সেটা করতে গেলে যেটা দাবে দ্যাট উইল গো ভেরি ফান্ডামেন্টাল এগেনস্ট ক্যাপিটালিজম। তো সেই পর্যায়ে কিন্তু আমেরিকান লেফট যায় না, কারণ ওটাও জানে যে ওটা ডেঞ্জারাস জিনিস, বিকজ দ্যাট উইল ডিস্ট্রয় দ্য মার্কেট ইটসেলফ। মার্কেট ডিস্ট্রয় করলে তারপরে কিছুই ফিরে আসার থাকে না। এইবার ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে তাহলে আমরা বুঝলাম যে দুটো পশ্চিম মানে মানে বামপন্থী চিন্তাধারার মধ্যে যে ডিফারেন্স। এবার দেখুন, বাঙালি বামপন্থীদের নিয়ে আমার হতাশার কারণটা হচ্ছে এখানে যে আলটিমেট লক্ষ্যটা কি? আলটিমেট লক্ষ্য এদের দাঁড়িয়ে গেছে যে মার্কসিস্ট লেনিনিস্টের একটা মানে চূড়ান্ত একটা ইউটোপিয়া এরা স্থাপন করতে চায়। কারণ পৃথিবীর সব দেশে মার্কসিস্ট লেনিনিস্ট রিভলিউশন যেখানে হয়েছে, ভিয়েতনাম থেকে কিউবা থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে সব জায়গাতেই ডিজাস্টার হয়েছে, যার জন্য তারা ক্যাপিটালিজমে বেরিয়ে আসছে। ভিয়েতনাম বহুদিন হলো ক্যাপিটালিস্ট হয়ে গেছে, চায়না বহুদিন আগে থেকে ক্যাপিটালিস্ট হয়ে গেছে, কিন্তু কন্ট্রোলটা রেখে দিয়েছে, মানে অটোক্রেসিটা চলছে কমিউনিজমের নামে। তবে চায়না এখন তো সেটাও বলছে না, ওরা তো বলছে এখন ওরা কনফিউসিয়াস পার্টি, মানে কনফিউসিয়াসম ইজ দ্য বেসিক থিং। ভিয়েতনামও অ্যাকচুয়ালি বিকামিং টুয়ার্ডস দ্য ন্যাশনালিজম, চায়নার পথে এগোচ্ছে। কিউবা এখনো কমিউনিস্ট আছে, কিন্তু কিউবা তো স্লোলি পরিবর্তনটা আসছে, হয়তো এক দশকের মধ্যে কিউবাতেও মার্কেটকে তাদেরকে এমব্রেস করতেই হবে। তবে তারা খুব আস্তে আস্তে মার্কেটকে এমব্রেস করছে বা ছাড়ছে।
ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি ল্যাটিন আমেরিকায় গেছিলাম, আমি পেরুতে যখন ঘুরেছি, পেরুতে যে মানে ল্যাটিন আমেরিকার যেটা বামপন্থা সেটা হচ্ছে কোঅপারেটিভ বামপন্থা, সেখানে আবার বামপন্থা মডেলটা অন্য, সেখানেও বামপন্থা কিন্তু পুরোপুরি মার্কেট সেন্ট্রিক। কেউ বলছে না মার্কেট চলবে না, ব্যবসা চলবে না, সবাই ব্যবসা প্রো বিজনেস মার্কেট সেন্ট্রিক, কিন্তু ব্যবসা ক্ষুদ্র ব্যবসা হতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম টুরিস্ট পজিশন হচ্ছে পেরুর মাচু পিচু। মাচু পিচু হচ্ছে সত্যি একটা অপূর্ব জায়গা, আমি গেছিলাম। এবার মাচু পিচুতে যেভাবে ট্যুরিজমটাকে ম্যানেজ করা হয়, ওখানে এত এত ইয়ে আসে, একটা খুব ডিফিকাল্ট একটা টেরেন 90s এর মধ্যে আর কি। হ্যাঁ, পুরোটা ম্যানেজ করে গভর্নমেন্ট ওখানে। আর ওই পুরো ট্যুরিজমটা, কোনো বড় টুরিস্ট পার্টি নেই। ইনফ্যাক্ট মাচু পিচুতে কোনো বড় হোটেল করতে দেয়নি, প্রত্যেকটা ছোট ছোট রেস্টুরেন্ট, ছোট ছোট হোটেল, ছোট ছোট আহ, মানে ছোট ছোট সব জিনিসপত্র। আর কোনো বড় মল বা কিছু করতে দেয়নি সব। এবং মানে কোনো প্রাইভেট ট্যাক্সি ফ্যাক্সিও দেয় না, পুরোপুরি সবকিছু সরকার পুরো জিনিসটাকে কন্ট্রোল করে। তা আমি পেরু ঘুরেছি, পেরু ঘুরে যেটা বুঝেছি যে ওখানে বামপন্থা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসা। আমাদের পশ্চিমবঙ্গে তাহলে বামপন্থা বলতে কি হলো, কারণ বামপন্থা কেন্দ্রে ছিল শিক্ষকরা, তাদের মায়না টায়না ভালো করা হলো, সব ঠিক আছে, এগুলো পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু মুশকিলটা হলো এই যে শিক্ষাটা তো কিছু নেই, মুখস্থ করা শিক্ষা দিতে হবে না, তারা বইগুলো কিন্তু রিভ্যাম্প করবে না। একটা সিলেবাসে রিভ্যাম্প করা দরকার, পড়াশোনার পদ্ধতিটা চেঞ্জ করা দরকার, সেখানে একটা এক্সিলেন্স আনা দরকার, সেটা করলেন না। এবার দেখুন, আমি খুব সিম্পল জিনিস বলছি, আমার কাছে প্রচুর রাশিয়ান ম্যাথস এর বই ছিল, ঠিক আছে। তো রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন যখন কমিউনিজম ছিল, তারা এটা হার্ডকোর হিসেবে বুঝতো যে যদি তাদের আমেরিকার সাথে কম্পিট করতে হয়, কম্পিট করতে গেলে তাদের খুব সুপিরিয়র ম্যান পাওয়ার তৈরি করতে হবে, সুপিরিয়র ম্যান পাওয়ার ছাড়া হবে না। তো তার জন্য তারা কি করলো, তারা কিন্তু ইউএসএসআর, বিশেষ করে ফর্মার সোভিয়েত ইউনিয়ন যেটা কমিউনিস্ট ছিল, তারা কিন্তু প্রচন্ড একটা কম্পিটিটিভ এডুকেশন সিস্টেম তৈরি করেছিল, যার জন্য এই ইরোডবের বই যেগুলো বাচ্চারা পড়ে এখন ফিজিক্সের, এগুলো সবই কিন্তু ওই সোভিয়েত কমিউনিস্ট জমানার তৈরি। এবং তাদের ম্যাথ ফিজিক্সের অপূর্ব ভালো স্ট্যান্ডার্ড ছিল। একসময় রাশিয়া সবসময় ম্যাথ অলিম্পিয়াডে টপে আসতো, যেখানে ইন্ডিয়া বহুদিন আর কি নাম্বার 20-30, এবার বোধহয় 7, তার আগের বার পড়তো যে জায়গায়। তো ঘটনাটা হচ্ছে যে, কিন্তু সিপিএম যখন এলো, তার যে সিলেবাসটা, অঙ্কের সিলেবাসটা আরো উন্নত করবে, ফিজিক্সের সিলেবাস আরো উন্নত করবে। কারণ কি, পশ্চিমবঙ্গে যখন সিপিএম পার্টি এলো 1977-এ, তখন কিন্তু মহারাষ্ট্রের সিপিএম পার্টিকে শিবসেনা ধ্বংস করছে, একদম মারামারি হতো, এবং শিবসেনা, এরা শিবসেনাকে মারতো, শিবসেনা থেকে মারতো। তো মহারাষ্ট্র অ্যাকচুয়ালি কিন্তু পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি কমিউনিস্ট ইনফেস্টেড ছিল, কারণ মহারাষ্ট্রে ইন্ডাস্ট্রিয়াল বেসটা পশ্চিমবঙ্গের থেকেও বেশি। কিন্তু সেখানে শিবসেনা কমিউনিস্টদেরকে পুরো সাফ করে দেয়, মেরে সাফ করে দেয়। তো ওইখানে আমি অনেক মারাঠি কমরেডদের সাথে কথা বলেছি, এবং কিছু পাঞ্জাবি কমরেডদের সাথে কথা বলতো, কারণ তখন পাঞ্জাবে একটা সময় সিপিএম বা কমিউনিজমের ভালো বেস ছিল। তো তারা তখন সবসময় চেয়ে আছে 1977-এ যখন সিপিএম এলো, পশ্চিমবঙ্গে একটা কিছু মিরাকল হবে, এখানে একটা জনগণের সরকার গঠিত হয়েছে। তো এখানে একটা দেখুন মিরাকল কি করে হয়, একটা 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 রাজ্যকে, পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যকে আপনি যদি ভাবেন যে সেই রাজ্যটা এগিয়ে যাবে, তো এটা প্রমাণ করার সবচেয়ে ভালো উপায়টা কি? কারণ একটা রাজ্য মানে কিছু রাজ্যের লোক, সেই রাজ্যের লোকগুলো যদি এগিয়ে না থাকে, তার মানব সম্পদ যদি উন্নত নয়, হয় না। যেটা রাশিয়াতে হয়েছিল, রাশিয়া বুঝেছিল যে তারা যদি মানব সম্পদ উন্নত করতে না পারে, তারা আমেরিকা থেকে দুদিন থাপ্পড় মেরে করবে। মানে আমেরিকা তখন অ্যাটম বোম তৈরি করছে, মিসাইল তৈরি করছে, এই করছে ওই করছে, আমেরিকার সাথে যুদ্ধে জিততে গেলে তাদের সুপিরিয়র সাইন্টিফিক ম্যান পাওয়ার দরকার, রাইট? তো আমেরিকা ওইভাবে তৈরি করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা তো বামপন্থের হাতে ছিল, অর্থাৎ মানব সম্পদ তৈরি করা। তাহলে সেইখানে এসে প্রথমেই বামপন্থীদের ফার্স্ট লক্ষ্য উচিত ছিল হচ্ছে যে একটা সুপিরিয়র সিলেবাস, সুপিরিয়র এডুকেশন সিস্টেম তৈরি করা। সেটা করলো না তারা। যেটা কি করলো, সব লোকজনকে চাকরি বাকরি দিল, নিজেদের পার্টির লোকজনকে চাকরি দিল, শিক্ষকরা ভালো মায়না পেলো, সব ঠিক আছে, সেগুলো অফকোর্স করা উচিত ছিল। কিন্তু তার সাথে সাথে যদি সিলেবাসটা ওই মান্ধাত্তার আমলে কিন্তু পড়ে রইল, তো আমরা একটা পুরো মান্ধাত্তার আমলে সিলেবাসে পড়েছি, যে আমার কোনোদিনই স্কুলের পড়াশোনা নিয়ে তত কিছু মাথা ব্যথা ছিল না, ওগুলো আমি চিরকাল ইউজলেস বলে মনে করেছি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যাদের ধরুন ওই স্কুলের সিলেবাস পড়ে কিছু জানতে হয়েছে, এই হয়েছে, এটা হচ্ছে পেইনফুল, মানে এটা টোটালি ব্যাকডেটেড আর আউটডেটেড, ওরা কিছু করলো না। অর্থাৎ পশ্চিমবঙ্গের ছেলেগুলোকে যে ভারতের মধ্যে এগিয়ে দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এখানে একটা ভালো এডুকেশন সিস্টেম তৈরি হয়েছে, এখানকার ছেলের অ্যাকসেপ্ট হবে না। যার ফলে যা হলো, আমি যদি 1970
7-এ যখন সিপিএম এলো তখন ওয়েস্ট বেঙ্গল থেকে যে কটা ছেলে আইটিতে পেতো, আমি যদি ওভার দ্য ইয়ার্স আমি কম্পেয়ার করে দেখি, রেজাল্ট পশ্চিমবঙ্গের উত্তর খারাপ হয়েছে আইটির ক্ষেত্রে এবং সর্বভারতীয় পরীক্ষা না, আইটি বলুন আইএস বলুন সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের ছেলেপেলেরা সর্বভারতীয় পরীক্ষাতে ক্রমাগত পিছিয়ে গেছে, কোনো পরিকল্পনাও ছিল না, কিছুই ছিল না। তো বামপন্থার একটা প্রথম জিনিস হচ্ছে মানব সম্পদ, সেদিকটা কিন্তু এরা কিছু নজর দেয়নি, বাট দ্যাট ইজ নট ট্রু উইথ দ্য আমেরিকান লেফট। আমেরিকান লেফট কিন্তু যখন বাইডেন ক্ষমতায় এসছে বা ওবামা ক্ষমতায় এসছে, তাদের একটা বড় ফোকাস ছিল এডুকেশনের ক্ষেত্রে, এডুকেশনে বাচ্চাদের কিভাবে করা যায়, কারিগরি শিক্ষা কি করে ভালো করা যায়, ভেরি হাইলি ফোকাস টু মেক শিওর দ্যাট মানব সম্পদটা ডেভেলপ হয়, বিকজ দ্যাটস দ্য সাইন অফ দ্য লেফট। কিন্তু সেটা পশ্চিমবঙ্গ হচ্ছে শিক্ষকদের মাইনে বাড়িয়েছি মানে হয়ে গেল শিক্ষা, বাকি সিলেবাস মান্ধাত্তার আমলে পড়ে আছে, গাদার পর গাদা তৈরি হচ্ছে, গাদা আর গাদা তৈরি হচ্ছে। তো দ্যাট ইজ মাই ফার্স্ট পয়েন্ট এগেন্স্ট বাঙালি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে এরা বলে যে অপারেশন বর্গা করেছে, এই করেছে, অপারেশন বর্গা করে মানে ক্ষুদ্র চাষি বানিয়েছে, কিন্তু সেটাও তো একটা ভুল পদ্ধতি, কারণ যখনই আপনি চাষের জমি ছোট ছোট হয়ে যাচ্ছে সেখানে তো ইনকাম কমে গেল। এবার ইনকাম কমে যাওয়ার পর আপনি তো ওই ছোট ছোট জমিতে কোনো আধুনিক কৃষি চালাতে পারছেন না, আর আধুনিক কৃষি না চালালে তো মানে সে মাঠে জল বেশি লাগবে, এই লাগবে, মানে একটা চাষির পক্ষে লাভ করা খুব মুশকিল হয়ে যাবে, রাইট? তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু কেরলের সিপিএম অনেকটা প্রগ্রেসিভ, ওরা যেখানে করেছিল কেরলে অনেক কোঅপারেটিভ আছে, পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ আন্দোলনটাকে তৈরি করতেই পারলো না, মানে কোনো ভিশন নেই। আমি কিন্তু সত্যি কথা বলছি, বাম বাঙালিদের খুব নিরেট গাধা বলে মনে করি, কারণ কারণ ওই অপারেশন বর্গার পর 5 বছর পর নেক্সট স্টেজ হওয়া উচিত ছিল হচ্ছে কোঅপারেটিভ তৈরি করা, ফার্মিং কোঅপারেটিভ তৈরি করে আরো বেশি সাইন্টিফিক উৎপাদনের দিকে যাওয়া, কারণ বোঝা উচিত ছিল যে ছোট ছোট কৃষক ফ্যামিলি গুলো কি করবে, খেতে পাবে না। আগে তো তাই হয়েছে, আজকে তারা সিপিএম এর সাপোর্টার না, যারা বর্গা পেয়েছে তাদেরকে সিপিএম এর সাপোর্টার নয়, কারণ তারা খেতেই পাচ্ছে না। হ্যাঁ, কারণ যদি মানে বিভিন্ন সার্ভে গুলো দেখেন যে পশ্চিমবঙ্গ কৃষকদের কি অবস্থা, খুবই খারাপ অবস্থা। ইনফ্যাক্ট আমি বলবো কোঅপারেটিভ মুভমেন্টটা হলে অ্যাকচুয়ালি নন্দীগ্রাম হতো না। কেন হতো না সেটা পরে আসবো, নন্দীগ্রাম বা সিঙ্গুর হওয়ার সম্ভাবনা ছিল না যদি সিপিএম কোঅপারেটিভ করে বড় বড় ল্যান্ড গুলো তৈরি করতে পারতো, করে যেটা রাশিয়াতে হয়েছে বা অন্য জায়গায় হচ্ছে। ইনফ্যাক্ট আমি পেরুতেও দেখেছি ওরা কোঅপারেটিভ ফার্মিং এ ভীষণ ভালো করে। তো কোঅপারেটিভ মুভমেন্ট ওয়েদার ইজ ফর বিজনেস অর ফার্মিং, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ছিল আমার মনে হয় সিপিএম এর জমানায় করা উচিত ছিল, করলো না। এটা না করে আমি দেখেছি এরা কি করেছে, ওই গোটা 34টা বছর একটা শিক্ষাকে তো ডুবিয়েছে। আমি যেটা বললাম, সিলেবাস সিলেবাস কিচ্ছু রিফর্ম করেনি, স্কুলগুলোর অবস্থা কিচ্ছু ভালো হয়নি, ইনফ্রাস্ট্রাকচার কিচ্ছু করতে পারেনি, শিক্ষকদের মাইনে দিয়েছে অনলি থিং, তো তাতে কি হবে, তাতে তো এডুকেশনে হয় না, বাকিগুলো তো তাদের করতে হবে। সেকেন্ড যে জিনিসটা আমি তোমাকে বলছি, কোঅপারেটিভ যেটা হলো না, কোঅপারেটিভ না হওয়ার ফলে যেটা সমস্যাটা যেটা হয়ে গেল, সবগুলো প্রান্তিকই প্রান্তিকই রয়ে গেল। ইনফ্যাক্ট আমার বলতে লজ্জা হচ্ছে না যে গোটা ভারতবর্ষের বিভিন্ন রেড লাইট এরিয়াতে প্রস্টিটিউট সবচেয়ে বেশি সাপ্লাই ওয়েস্ট বেঙ্গল থেকে, এন্ড ইট হ্যাজ বিন প্রুভেন এগেন এন্ড এগেন ইন অল দ্য সার্ভিস, এবং তারা আসে ম্যাক্সিমাম কৃষকদের ফ্যামিলি থেকে। এই জিনিসগুলো কিন্তু আমাদের যারা বামপন্থী দাদারা নিজেরা বড় বড় বুক ফোলায় যে বলে অপারেশন বর্গা করেছে, আমি তাদেরকে উল্টে এই স্ট্যাটিস্টিক্স দেখাই যে তাই যদি হয় তাহলে যেসব প্রান্তিক কৃষকগুলো তৈরি হলো তারা কেন তাদের মেয়েরা কেন রেড লাইট ডিস্ট্রিক্টে যেতে বাধ্য হলো। ইউ ক্যান সার্চ ফর অল দ্য গুগল এন্ড ইউ ফিগার আউট লট অফ স্ট্যাটিস্টিক্স। তো অবশ্যই তার কারণটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে তাদের অবস্থা অত্যন্ত খারাপ। কারণ কি, কারণ সাইন্টিফিক ফার্মিং পসিবল হয়নি। কোঅপারেটিভ করে যদি তাদেরকে একটা সাইন্টিফিক ফার্মিং দেওয়া হতো, তাহলে একটা প্রান্তিক চাষির আজকে যে ইনকাম, তার ইনকামটা 10 গুণ, কারণ সেখানে সে মডার্ন এগ্রিকালচারটাকে ইমপ্লিমেন্ট করতে পারতো, যেটা কিছুটা হলেও হরিয়ানা বা পাঞ্জাবের চাষিরা করে কিন্তু অনেকটা বড় লোক হয়েছে। কিন্তু এখানে ঠিক আছে, প্রান্তিক চাষি হয়েছে, ছোট ছোট জমি হয়েছে, দ্যাটস অল রাইট, কিন্তু তাদের একটা কোঅপারেটিভ করে ওই মডার্ন ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আনা গেল। কারণ সেই রকম ভাবার মতো কোনো পরিকল্পনা বা বুদ্ধি কারোর মাথায় ছিল না। ছিল কে, অশোক মিত্র, যিনি বড় বড় প্রবন্ধ লিখতেন, কিন্তু আমি আলটিমেটলি প্রমাণ করতে পারি তার চিন্তাধারা ভীষণ রকমের ভুল এবং টিপিক্যাল বামপন্থী ভুলভাল চিন্তাধারা। সেরকম গভীরভাবে ভাবার মতো কেউ ছিল না সিপিএম এর পক্ষে যে যারা বেল আউট করবে, ঠিক আছে। আর বাকি এই যে দল বেঁধে গুন্ডামো করা, কেউ একটু ওদের পার্টির বিরুদ্ধে আছে, এভাবে একটা গণতন্ত্রে তাদের পার্টি যা বলছে তা গেলে মানে আহ সেটা অবশ্য এখনো চলছে তৃণমূলের আমলে, কিন্তু জায়গায় তৃণমূলের তো আইডিওলজি নিয়ে, আইডিওলজির বিরোধিতা আবার কি হবে। তো সিপিএম এর আইডিওলজির বিরোধিতা করলে সেটা ভুল। এই ভুলগুলো নিয়ে সফিদা বলতে গেলেন, আমি সৈফুদ্দিন চৌধুরী একসময় খুব ক্লোজ ছিলাম, ওনার সাথে আমি এইগুলো নিয়ে অনেক, এই বাঙালি বামপন্থা নিয়ে উনিও ফ্রাস্ট্রেটেড ছিলেন, আমি ডিসকাস করেছি। তো তার কথাকে চণ্ডীগড় কংগ্রেসে মানে ন্যায় হলো না।
হ্যাঁ, লোকজন এত অ্যারোগান, তাদের কথা হচ্ছে এইভাবে আমরা বছরের পর বছর চলে আসছি, এইভাবে চলে যাবে। আরে বছরের পর বছর যে তোরা বুথ দখল করে গুন্ডামো করে ভণ্ডামো করে চলছিস সেটা তো কেউ বলেনি। ফলে আজকে যদি সত্যি সিপিএম এর 50% সাপোর্টার থাকতো, কখনো এটা হয় যে তার 10 বছরের মধ্যে তার সাপোর্ট বেস 5%-এ কমে আসে? ছাপ্পা ভোট, ছাপ্পা ভোট মেরে তো এসব চলছিল একদিন ধরে। তো সেগুলো তো এখন স্বীকার করবে না। তো লোকজন এদের প্রতি কি কনফিডেন্স পাবে আপনারাই বলুন। তো সমস্যা হচ্ছে এই যে বাঙালি বামপন্থীদের মধ্যে আনফর্চুনেটলি কোনো শিক্ষিত লোক, চিন্তাবিদ, যারা ডিপলি পলিটিক্যাল আইডিওলজি বোঝে বা পলিটিক্যাল থিঙ্কিং করতে পারে আসেনি। যারা এসছে আমি অনেকেই তাদের সাথে কথা বলে দেখেছি, তাদের দর্শন নিয়ে পড়াশোনা, ইতিহাস নিয়ে পড়াশোনা, রাজনীতির আন্ডারস্ট্যান্ডিং খুবই খারাপ। খারাপ মানে জাস্ট তারা জানে কি করে ক্ষমতায় থাকতে হয়। ইট ওয়াজ নট লাইক এনিথিং যে মানুষের উপকার কি করে হবে, ভালো হবে, এরকম নেই। তো তার জন্য আমি বাঙালি বামপন্থীদের উপর রীতিমতো বিতস্ত এবং অধিকাংশকে আমি অশিক্ষিত বলে মনে করি। এদের কোনো চিন্তাধারাও নেই, ভাবেও নেই, পড়াশোনাও নেই, পশ্চিমবঙ্গের ক্ষতি করে যাচ্ছে। তো আমার বক্তব্য হলো যে যেসব ছাত্রছাত্রীরা বা যেসব এরা ভবিষ্যতে নিজেদের উন্নতি করতে চাও, তারা এই ধরনের বামপন্থী চিন্তাধারা থেকে দূরে থাকলে ভালো হয়। আর যদি তুমি বামপন্থী চিন্তাধারাকে এমব্রেস করতেই চাও, আমার কোনো আপত্তি নেই, তাহলে নিজে পড়াশোনা করো, নিজে ইউটিউব ভিডিও দেখো, আরো অনেকটা 10টা সোর্স থেকে পড়াশোনা করো, নিজে জানো পুরো ব্যাপারটা, ইতিহাসটা ভালো করে জানো। তারপর তুমি নিজে সিদ্ধান্ত নাও যে তুমি বামপন্থী চিন্তাধারার দিকে যাবে না মার্কেট চিন্তাধারা, অর্থাৎ মডার্ন ফাইন্যান্স, মডার্ন স্টার্ট আপের যে অপরচুনিটি গুলো আসছে, যেগুলো নিয়ে আমি দীর্ঘদিন আমি লিখে চলেছি, তুমি সেইভাবে মানুষের উপকার করতে চাও, 10টা লোকের চাকরি দিতে চাও, 100টা লোকের চাকরি দিতে চাও, সেইভাবে সমাজে কন্ট্রিবিউট করতে চাও, না তুমি বামপন্থী আন্দোলন করে সমাজে কন্ট্রিবিউট করতে চাও, সেটা তোমরা একটু পড়াশোনা করে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নাও। আমি কোনটার দিকে হ্যাঁ বা না বলবো না, তোমরা ভেবে সিদ্ধান্ত নাও। আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে যতগুলো বামপন্থী পার্টি আছে, যতগুলো আছে, এগুলো সবগুলো মানে গরুর পাল। কারোর মাথায় কোনো বুদ্ধি নেই, পড়াশোনা নেই, কিছু নেই। আমি এর আগে তর্ক করতে গিয়ে দেখেছি যে ফালতুরা গালাগাল দিয়ে বেরিয়ে যায়, কিছুই জানে না। তো ইট হ্যাজ বিকাম টোটাল থিং। যে আমার কনক্লুশন হচ্ছে যে এদেরকে সম্পূর্ণভাবে এদের বলয়ের বাইরে যত থাকবে তত উন্নতি হবে।